শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণী, আসসালামু আলাইকুম। বকুল বিজ্ঞান কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিক ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো সরকারের স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় বা স্থগিত থাকায় সরকারের নির্দেশ মোতাবেক অনলাইন ক্লাস চালু হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাস। আজকে আমাদের অনলাইন ক্লাসের পঠিত বিষয় হলো রেওয়া মিল। তো রেওয়া মিল হলো দুতরফা থাকলে পদ্ধতি অনুসারে একটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি পক্ষ ডেবিট এবং অপর পক্ষটি ক্রেডিট। তো এই নীতি অনুযায়ী লেনদেন লিপিবদ্ধ করলে একটি পক্ষ ডেবিট এবং অপর পক্ষটি ক্রেডিট করা হয়। ফলে খতিয়ানের যোগফল বা খতিয়ানের উদ্ধৃত ডেবিট এবং ক্রেডিট সর্বদাই সমান হয়। আমরা ধরে নেই যে খতিয়ানের রেওয়া মিল যদি যোগফল ডেবিট এবং ক্রেডিট সমান হয় তাহলে রেওয়া মিলটা ঠিক সঠিক হয়েছে বা শুদ্ধ হয়েছে। কিন্তু বিষয় হলো, যেহেতু লেনদেনের জাবেদা থেকে খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুত করা হয় বিধায়, তো জাবেদায় আমরা একটা ডেবিট করি, অপর পক্ষটাকে একই টাকাকে একবার ডেবিট করি এবং ওই টাকা অপর পক্ষ ক্রেডিট। তো ক্রেডিট করলে ওটা খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট হলেই চলে যায়। তো সেখানে রেওয়া মিলও ঠিক উভয় ডেবিট এবং উদ্ধৃত ক্রেডিট উদ্ধৃত লেখা হয়। তো সেখানে যদি যোগফল অবশ্যই ডেবিট এবং ক্রেডিট সমান। তা রেওয়া মিলটা কেন? অর্থাৎ আমরা এই শুদ্ধতাটা আর্থিক অবস্থা বিবরণীর পূর্বে একটা হিসাবকাল শেষে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী প্রণয়নের পূর্বে আমরা হিসাবের শুদ্ধতা যাচাই করি। তো শুদ্ধতা যাচাই করার জন্যই আমাদের রেওয়া মিল প্রস্তুত করা হয়। যে শুদ্ধতা যাচাই কাগজটা যে হিসাবটা আমরা করি সেটা নাম হলো রেওয়া মিল। কিন্তু এখানে বিষয় হলো যে যদি আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে যদি রেওয়া মিল করার একটা গাণিতিক শুদ্ধতা যাচাই না করি তাহলে আমাদের আর্থিক বিবরণী প্রণয়নে ভুল হতে পারে। তো সেই জন্যই আমরা খতিয়ানের উদ্ধৃত নিয়ে ডেবিট এক পাশে এবং ক্রেডিট এক পাশে রেখে আমরা ভিন্ন কাগজে বা ভিন্ন কলামে রেখে আমরা যে হিসাবটা করি সেটা হলো রেওয়া মিল। রেওয়া মিল মূলত কোনো হিসাব নয়, এটা শুধু গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য একটি বিষয়। তো এটা হিসেব করা অতটা অপ্রয়োজন না হলেও কিন্তু এটা কিন্তু আসলে প্রয়োজন। আর্থিক অবস্থা বিবরণী প্রকাশ করার পূর্বে এটা আমরা করা হয় এই জন্য, নাহলে আমার আর্থিক অবস্থা বিবরণী প্রণয়নে ভুল হতে পারে। এবং যদি এটা আমরা আগে করতে পারি তাহলে আমরা এটা শুদ্ধের একটা জাবেদা, সংশোধনী জাবেদা দিয়েও রেওয়া মিল প্রস্তুত করলে রেওয়া মিল যদি কোনো ভুল থাকে তাহলে তার জন্য আমার পূর্বতন সেই জাবেদা থেকে আমার খতিয়ান থেকে আমাদের এতগুলো হিসাব কর্তন করতে হয় না। আমরা এখান থেকে সংশোধনী জাবেদা দিতে পারি, দিয়ে আমরা এই রেওয়া মিলটাকে সঠিক করতে পারি। তো এই জন্য আমাদের রেওয়া মিল করা অপরিহার্য। তো রেওয়া মিল করা যেহেতু অপরিহার্য, তো আমাদের এখন রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশে তাহলে আসলে আমরা জানছি যে রেওয়া মিলের কিছু অংশ যাবে ডেবিট, কিছু বিষয় অর্থাৎ হিসাবের কিছু বিষয় যাবে ডেবিট এবং কিছু বিষয় যাবে ক্রেডিট। তা আমি এখন জানতে চাই যে রেওয়া মিলের ডেবিট পাশে কোনগুলো যাবে, ক্রেডিট পাশে কোনগুলো যাবে। এক নম্বরে যাবে যাবতীয় সম্পদ, অর্থাৎ ইজারা সম্পত্তি, দালান, কোঠা, ভূমি, আসবাবপত্র, ব্যাংক জমা, দেনাদার ইত্যাদিগুলো রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, ডেবিট পাশে যাবে। তারপর যাবতীয় খরচাগুলি, বেতন, ভাতা, মজুরি, আপ্যায়ন খরচ, পরিবহন খরচ, এইগুলো যাবে রেওয়া মিলের ডেবিট পাশে। আর একটা ক্ষতি সবসময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, যেমন অনাদায়পনা, সম্পত্তি চুরি ইত্যাদি যাবে রেওয়া মিলের ডেবিট পাশে। আর এটা হলো যে অগ্রিম খরচ অর্থাৎ অগ্রিম খরচগুলি রেওয়া মিলের ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। এগুলো রেওয়া মিলের যেমন ডেবিট পাশে যেমন অগ্রিমপ্রাপ্ত ভাড়া, অগ্রিমপ্রাপ্ত ভাড়া, অগ্রিম বেতন ইত্যাদি। আরেকটা বিষয় হলো বকেয়া আয় রেওয়া মিলের ডেবিট উদ্ধৃত প্রকাশ করে।
বকেয়ার ভিতরে আছে প্রাপ্য ভাড়া, আরেকটা হলো যে অন্যান্য আয়। যে সমস্ত আয় বা আইটেম মালিকানা সত্ত্ব, যে সমস্ত আয় বা আইটেম মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে সেটা বলে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আবার যে সমস্ত আইটেম আয়ের পরিমাণ কমায় সেটাও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আরেকটা হলো পাওনাদার বার্তা সঞ্চিতি। তাহলে কি কি? একটা হলো যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বের পরিমাণ কমায়, যেমন উত্তর। আবার যে সমস্ত আইটেম আয়ের পরিমাণ কমায়, যেমন বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। আর হলো পাওনাদার বার্তা সঞ্চিতি। এই আইটেমগুলো, এই আইটেমগুলো কি হলো আমার রেওয়ামিলে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ। একটা হলো যাবতীয় সম্পত্তি, যাবতীয় খরচাগুলি, তারপর ক্ষতিসমূহ, অগ্রিম খরচ, বকেয়া এবং অন্যান্য আইটেম। এরপর আর হলো ক্রেডিট উদ্বৃত্ত কি কি প্রকাশ করে। তাহলে ডেবিট উদ্বৃত্ত এগুলো প্রকাশ করে, পাশাপাশি আবার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে যাবতীয় দায়সমূহ। যাবতীয় দায়ের ভিতরে কি আছে? মূলধন, ঋণ, পাওনাদার, ব্যাংক ঋণ, পাওনাদার, মূলধন ইত্যাদি। আরেকটা হলো যে যাবতীয় আয়সমূহ, যেমন যাবতীয় খরচ একদিকে যেমন ডেবিট, তেমনি যাবতীয় আয়সমূহ আরেকদিকে ক্রেডিট। তা যাবতীয় আয়ের ভিতরে কি আছে? প্রাপ্ত কমিশন, বিক্রয়, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি ইত্যাদি। আরেকটা বিষয় হলো যাবতীয় সঞ্চিতি, অর্থাৎ এগুলো সবসময় ক্রেডিট কিন্তু প্রকাশ করে। এগুলো ডেবিট লিখতে হয়, ক্রেডিট লিখতে হয়। সাধারণ সঞ্চিতি, সঞ্চিতি তহবিল, আরেকটা হলো দেনাদার উপর বার্তা সঞ্চিতি, বিনিয়োগ সঞ্চিতি ইত্যাদি। আরেকটা বিষয় হলো বকেয়া খরচসমূহ। বকেয়া খরচসমূহ দেওয়া মিলে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া ইত্যাদি। আরেকটা হলো অগ্রিম প্রাপ্ত আয়সমূহ, অর্থাৎ কিছু আয় আমি যদি অগ্রিম পাই এটা কিন্তু দায়ের মধ্যেই থাকে, অর্থাৎ আয়টা আমি অগ্রিম হাতে আনলাম, অর্থাৎ তার কাছে আমি দায়বদ্ধ হইলাম। তো এই ভিতরে হলো অগ্রিম প্রাপ্ত ভাড়া, অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ, অগ্রিম প্রাপ্ত কমিশন। অন্য যে সমস্ত আইটেম ব্যাংক, যে সমস্ত আইটেমকে ব্যয়কে কমান সেগুলো, যেমন কিরায় বার্তা। তাহলে আমি কি কি দিলাম? যাবতীয় দেনা, যাবতীয় আয়, যাবতীয় সঞ্চিতি, বকেয়া খরচ, আর হলো অগ্রিমপ্রাপ্ত আয় এবং অন্যান্য ভিতরে আছে কি? যেমন কিরায় বার্তা, ক্রায়। তা এই আইটেমগুলো আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে। তো যাই হোক, তাহলে আমি যে সমস্ত আইটেম ডেবিট এবং যে সমস্ত আইটেম ক্রেডিট লিখতে হবে, তো সেগুলো আমি জানলাম। এখন আমি এটা রেওয়ামিল তৈরি করার মানে পদ্ধতি। তো এই রেওয়ামিল তৈরি করতে গেলে আমার 5 কক্ষ বিশিষ্টটি ঘর করতে হবে। আমাকে 5 কক্ষ বিশিষ্টটি ঘর করতে হবে। সেই 5 কক্ষ বিশিষ্ট ঘরটা আমি করে দিই। প্রথম ঘরে আসবে কৃমি নম হিসেবে নাম দেন, পৃষ্ঠা, ডেবিট, টাকা, ক্রেডিট, টাকা। এখন এগুলো আমার 5টা ঘর। তো যাই হোক, 5টা ঘরে আমি যদি এই 5টা ঘরের নামগুলো আমি লিখি, যেমন কোনগুলো, যে ডেবিট, ডেবিট আইটেম, ডেবিট আইটেম। এক নম্বর হলো সম্পত্তি, যাবতীয় সম্পত্তি। 2 নম্বর হলো যাবতীয় খরচ। 3 নম্বর হলো যাবতীয় সম্পত্তি, যাবতীয় খরচ। ক্ষতিসমূহ, তারপর হলো অগ্রিম খরচগুলি, বকেয়া আয়, বকেয়া আয়। 5 নম্বর আর অন্যান্য ভিতরে আছে যা যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বে, যে সমস্ত
যে সমস্ত আইটেম মালিকানার শর্তের পরিমাণ কমান, যে সমস্ত আইটেম আয়ের পরিমাণ কমান, যে সমস্ত আয়ের পরিমাণ কমান আর হলো পাওনাদারের পাঠ্যসূচি। এই আইটেমগুলো ডেবিট। এই আইটেম করা হলে ডেবিট যাবতীয় সম্পত্তি, যাবতীয় খরচ, ক্ষতিসমূহ, অভিখরচাবলী, বকেয়া, যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বের পরিমাণ কমান, যে সমস্ত আইটেম আয়ের পরিমাণ এবং পাওনাদার ভাতা সঞ্চিত। ক্রেডিট যাবতীয় দায়, যাবতীয় আয়, যাবতীয় দায়, যাবতীয় আয়, যাবতীয় সঞ্চিতি, যাবতীয় সঞ্চিতি, একটা হলো বকেয়া খরচ, বকেয়া খরচ, অগ্রিমপ্রাপ্ত আয়। অগ্রিমপ্রাপ্ত আয় আর হলো অন্য আইটেম, যে সমস্ত আইটেম ব্যয় কম, যে সমস্ত আইটেম ব্যয়কে কমায়। তো এই করে যাবে ক্রেডিট পেশে। তো আমি এখন জানলাম হিসাবে ডেবিট পেশে কি যাচ্ছে এবং হিসাবে ক্রেডিট পেশে কি যাচ্ছে, এই আইটেমগুলো আমি জানলাম। এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝাচ্ছি যে যেমন একটা প্রতিষ্ঠানে কিছু উদ্যোগ মানে প্রতিদিন কিছু উদ্যোগ নিয়ে আমি এটা করছি। প্রতিদিন উদ্যোগগুলো হলো নগদ 5,000 টাকা, নগদ 5,000, ব্যাংক জমা 20,000, ব্যাংক জমা 20,000, ব্যাংক জমা 20,000, তারপর হলো ভাড়া প্রাপ্তি 5,000, ভাড়া প্রাপ্তি 5,000, ভাড়া প্রাপ্তি 5,000, দেনাদার 10,000, দেনাদার 10,000, কিরায় 20,000, কিরায় 20,000, বিক্রয় 30, বিক্রয় 30,000, মূলধন 25,000, মূলধন 25,000, বাট্টা প্রাপ্তি 12,000 টাকা। তো যাই হোক আমি এখন একটা করি
কি 5,000 3,000 3,000 আসসালামু আলাইকুম তো যাই হোক আমার আসলো 25, 30, 60, 65,000 20, 30, 20, 30, 5,000 20,000 3,000 10 5 10 20 এই আমার দেখে নিল আমি আপাতত দৃষ্টিতে যে অঙ্কটা করলাম তাতে বোঝা যাচ্ছে যে আমার অঙ্কটা 2 4 6 8 9 2 4 5 7 হ্যাঁ তো আমি বুঝতেছি যে আমার অঙ্কটা সমান আছে এখন যদি আমি জানি যে এখানে আমি একটা কেরা হলো যে 1 2 3 4 কেরাই 20,000 টাকা এই যে 20,000 টাকা তাই আমি জানি যে কেরাই হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো এখানে তুমি জাবেদা লেখার সময় যদি ক্রয় হিসেবটা আমি লিখছি 20,000 কিন্তু ওখানে এখানে তুমি ক্ষতির উদ্বৃত্ত নিয়ে আসছি ক্ষতির উদ্বৃত্ত যেহেতু নিয়ে আসছি তো সেখানে যদি যেখানে আরো কিছু আইটেম আছে তো সেগুলো বাদ দিয়ে যদি একটা আইটেম ধরি আপাতত বোঝানোর জন্য যে আমি ক্রয় ঠিক লিখছি কিন্তু নগদ 5,000 টাকার জায়গায় আমি এখানে সেই জাবেদার সময় আমি 500 টাকা লিখছি ভুলে তাহলে আমার এই 500 টাকা যখন আমি ভুলে লিখছি লেখার পর আমার রেজাল্ট দেয় নাকি রেজাল্ট দেয় 20 30 40 50 60,000 60,500 আমার রেজাল্ট হয়েছে 60,500 এখন এই যে ভুলটা হয়েছে এটা আমি যদি জাবেদা থেকে খতিয়ান করতে গেছি তখন কিন্তু আমার এই ভুলটা এইখানে হয়ে গেছিল কিন্তু এটা যখন রেওয়ামিল করতেছি তখন কিন্তু আমার ভুলটা মানে চোখে আসলে যে কোথায় ভুল হতে পারে তাহলে আমি কি করতে পারি আমি খতিয়ানে চলে যাবো আমি এখান থেকে খতিয়ান দেখতে পাচ্ছিলাম যে আমার উদ্বৃত্ত ঠিক আছে তো প্রত্যেকটা আইটেম ওখান থেকে আমার ধরে আমি যদি জাবেদা দিই তাহলে দেখা যাবে যে জাবেদা আসলে ভুলটা কোথায় হয়েছে তো এছাড়াও আরেকটা বিষয় হতে পারে যে আমি খতিয়ান থেকে যখন আমি রেওয়ামিলে আনবো উদ্বৃত্তটা রেওয়ামিলে আনার সময় সমস্ত আইটেমগুলো আমি আনছি তো সমস্ত আইটেমগুলো আনতে যে আমার এখানে এই মজুরিটা আমার আসে এই মজুরি কথাটাই আসে তো মজুরি কথাটা যদি আমার না আসে তাহলে আমার এখানে উদ্বৃত্ত দাঁড়াইবে 55,000
55,500 আমার উদ্ধৃত আসবে 55,500। তাহলে এই উদ্ধৃতটা থাকবে না। এই উদ্ধৃতটা যদি না থাকে কিন্তু এইটা হলে কি আবার খতিয়ান থেকে ট্রান্সফার, জাবেদা থেকেও ট্রান্সফার করার সময় ভুল হতে পারে। তাহলে এই ভুলগুলো যদি থাকে তাহলে আমি তো আর্থিক অবস্থা বিবরণী প্রকাশ করি, মানে প্রণয়ন করতে গেলে তখন আর্থিক অবস্থা বিবরণী আমার ভুল হয়ে যাবে। তো এই ভুলগুলো আগে সংশোধন করা, অর্থাৎ আগে শুদ্ধতা যাচাই করার জন্য কিন্তু আমরা এখানে মূলত এটা রেওয়ামিল করি। তো এখানে আমার এই মজুরি আসতেছে 10,000 টাকা। তো তাহলে আমার এই হিসেবে গেলে ঠিক আছে যে 65,000 টাকা। তো আমার এই হিসেবে ঠিক আছে। এখন প্রশ্ন হলো আসলে আমাদের এই যে ভুলগুলো, যে কোনো ভুল হতে পারে। আমি দেখালাম যে প্রথমত নগদ যদি একটা শূন্য জাবেদা কম লিখি, তাহলে খতিয়ান আমার সেই কমটা হবে, সেই খতিয়ান উদ্ধৃত এখানে আসে, তাহলে আমার এখানে এই রকমটা ভুল হবে। কিন্তু খতিয়ানের কোনো আইটেম যদি ভুল বসতে হবে এখানে না ভুল হয়ে যাবে, অর্থাৎ খতিয়ানের কোনো আইটেম যদি তুলতে এসে যদি ভুল হয়ে যায় তাহলে সে ধরনের ভুল আমার হতে পারে। কিন্তু যেটা আমার ডেবিট করার কথা ছিল, যেমন আমি এখানে আরেকটা জিনিস আরেকটা ভুলে ধরে দিই, যেমন ভাড়া প্রাপ্তিটা আমি এখানে ভাড়া প্রাপ্তি ঠিক আছে, কিন্তু ভাড়া প্রাপ্তিটা হবে সবসময় ডেবিট। তবে ডেবিট না করে ভুল বসতে যদি এখানে ক্রেডিট করি তাহলে আমার আসবে, এখানে আসতেছে আমাদের 65, তাহলে আমার আসবে 75, আর এখানে আসবে 55,000 আর 75। তাহলে আমার দেখতে হবে যে আসলে নির্ণয়টা পদ্ধতি আছে যে আমার কত টাকা, অর্থাৎ আমরা স্বাভাবিক আমরা নিজস্বভাবে যেমন 55 আর 65, 5 5 10, তো 55, তো যাই হোক আমি এই দুটো যোগ করে যদি ভাগ দিই 2 দিয়ে, তাহলে আমার আসে কত টাকার শর্ট থাকবে, কত টাকা। তাহলে সেই আইটেমগুলো কোনটা, সেই আইটেমগুলো আমরা স্বাভাবিক অবস্থায় ধরতে দিলাম সেখানে 10,000 টাকা শর্ট আছে। 10,000 টাকা শর্ট করে কোন আইটেম এখানে আছে, ক্রেডিট বেশি আছে, এই একটা আইটেম 10,000 টাকা বেশি আছে। তাহলে আমি এইটা যদি ডেবিট পেশে আনি তাহলেও আমার অঙ্কটা মিলবে। তো এরপর আমি শেষ সূত্র আমি রেওয়ামিল খতিয়ান কিংবা জাবেদা নিয়ে আবার দিয়ে পরখ করতে পারি যে আমরা এটা ঠিক আছে। তো যাই হোক আমরা এইভাবেই রেওয়ামিলের শুদ্ধতা যাচাই করি, এবং রেওয়ামিল শুদ্ধতা যাচাই করা অপরিহার্য, যেহেতু আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করার অর্থাৎ প্রণয়ন করার পূর্বে আমার এটা অবশ্যই করতে হবে। যদি না দেখি তাহলে পরে যখন ভুল ধরা পড়বে তখন সেটা সংশোধন করা আসলে ছোট্ট, অর্থাৎ অনেকগুলো আইটেম কি পারে আবার সেই সংশোধনে যাইতে হবে, তো যাইতে হলে অনেক ঝামেলা। তারপরও আমরা অনেক সময় দেই যে সমন্বয় জাবেদা যারা আর্থিক অবস্থা বিবরণী পরে, যে আমরা আর্থিক অবস্থা বিবরণী পূর্বে করি তার সমন্বয় জাবেদা করতে পারি, কিংবা কাছে সেভাবে করে আমরা রেওয়ামিলটা সংশোধন করতে পারি। তো যাই হোক তোমরা এইভাবেই অঙ্কগুলো করবে। তো আজকে আমি দেখাইলাম যে হিসাবে আমি বললাম নগদ 5,000 টাকা, ব্যাংক 20,000 টাকা, ভাড়া 5,000 টাকা, দেনা 10, কিরায় 20, বিক্রয় 30, মূলধন 25, বাট্টা 5, মজুরি 10,000 টাকা, মজুরি 10,000 টাকা। এইটা আমার একটা অঙ্ক আমি এখানে সাথে দেবো, কোনটা ডেবিট আসে এবং কোনটা ক্রেডিটে যায়, এবং সেখানে কি ধরনের বোঝাতে কেন করছেন। বিশেষত আমার রেওয়ামিলটা করতে হবে এই কারণে হিসাবের শুদ্ধতা এটা যাচাইয়ের জন্য, এটা কোনো হিসাব নয়, এটা গাণিতিক নির্ভরতা যাচাইয়ের জন্য আমরা এই হিসাবটা মূলত এটা ভিন্ন পেজে করে থাকি, এবং এটা দিয়ে কোনো অবস্থাতেই এটা কোথাও ভেরি করে অর্থাৎ কোথাও যাবে না। তো এখানে এটা দেখাইলাম। তো এখানে আমি যদি আর্থিক অবস্থা বিভিন্ন করতে চাই, আর্থিক অবস্থা বিভিন্ন সরাসরি নগদ টাকা নিয়ে যাবো, সেখানে রেওয়ামিলের কোনো জেল নেই যে এখানে জেল বেরিয়েছে উদ্বৃত্ত বেড়েছে সে উদ্বৃত্ত এরকম কিছুই নাই। তো যাই হোক আজকে আমার পাঠদান তো রেওয়ামিল, তো তোমরা সবাই বিষয়টা একটু ভালোভাবে দেখবা যে আমি কীভাবে বলছি বা কীভাবে বুঝাতে পারছি। তো তোমরা সেগুলো দেখবা, দেখে কমেন্টস করবা। তো যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি সেটা সংশোধন করে দেবো। তো যাই হোক আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। আর একটা বিষয় হলো বর্তমান সরকার আমাদের দেশের স্বাস্থ্যবিধি মেনে আমরা চলবো, সব বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক কিংবা আমাদের প্রয়োজনীয়তাকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। স্বাস্থ্যবিধি মেনে চলার কয়েকটি উপায় হলো, তার সেই উপায়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবো। প্রথমত আমরা কোথাও থেকে আসলে বা কোথাও থেকে কোনো কিছু ধরলে তো আসি আমরা সরাসরি আমার ঘরের কোনো কিছু হাত দেবো না। হাত দেওয়ার আগে আমি হাতটাকে অন্তত 20 সেকেন্ড
কমপক্ষে 20 সেকেন্ড হাতটাকে সাবান দিয়ে ধৌত করবো 2 হাত দিয়ে। আর দ্বিতীয় হিসেবে হলো আমরা সবচেয়ে বড় একটা হিসাব যেটা হলো মাস্ক ব্যবহার করবো। মাস্ক এই জন্য আমরা ব্যবহার করবো যে এটা আমার জীবাণু প্রতিরোধকারী একটা বিষয়, তো যাতে আমার শ্বাসনালী থেকে মুখ কিংবা নাক দিয়ে শ্বাসনালী দিয়ে কোনো যেন জীবাণু আমাদের ভিতরে ঢুকতে না পারে, সেই জীবাণুটাকে প্রতিরোধ করার প্রধান উপায় হলো মাস্ক। তো আমরা সেই মাস্ক ব্যবহার করবো এবং আমরা সাবান দিয়ে হাত দেবো। এছাড়াও স্বাস্থ্যবিধির আর যে সমস্ত আইটেম আছে, যে নির্দেশ আছে, সেই নির্দেশগুলো আমরা নিজেরা পালন করবো। আমার নিজে বাঁচার জন্য, আমার পরিবারকে বাঁচার জন্য, আমার সমাজকে বাঁচাবার জন্য আমরা এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। এই প্রত্যাশায় আজকে আমার কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ।